গল্প আমার মাঝে তুমি, লেখায় ছনিয়া তাবাচ্ছু মনি। বিয়ের আসরে বরের জায়গায় বর হিসেবে এমপি ইজহান শেখকে দেখে হতভম্ব হয়ে যায় সুনাইফা। দু চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার ভাবতেই অবাক লাগছে এমপি ইজহান শেখের সাথে তার বিয়ে। অসম্ভব, এটা হতে পারে না। যাকে সে জমের মতো ভয় পায়, যার বয়স তার থেকে 11 বছরের বেশি, তাকে সে কিভাবে বিয়ে করবে? ইম্পসিবল। সুনাইফা কিছু না ভেবেই দ্রুত তার রুমে চলে আসে। রুমে এসে দরজা আটকিয়ে পায়চারি করতে থাকে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। মাথা কাজ করা বন্ধ করে দিছে। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও মনে কিছুটা সাহস জুগিয়ে পালানোর কথা ভাবে। যেই ভাবা সেই কাজ। সুনাইফা টেবিল থেকে খাতা বের করে একটা চিঠি লিখে টেবিলের উপরে রেখে দেয়। তারপর আশেপাশে ভালো করে খেয়াল করে রুম থেকে বের হয়। তার পরনে কালো রঙের জামদানি শাড়ি, মাথায় বড় ঘোমটা দিয়ে মুখে মাস্ক পরা। রাত হওয়ায় চারপাশটা অন্ধকার হয়ে আছে, সেজন্য কারোর সামনে পড়ার চান্স নেই। হাতে তার বাটন ফোন। ফোনটা তার মায়ের। বিপদে পড়ে মায়ের ফোনটা নিতে বাধ্য হয়েছে সুনাইফা। তার কিছু করার নেই। এমন একটা বুইড়া বেডাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে চাই না সে। ভাবতে ভাবতে বাড়ির পিছনের দরজার কাছে চলে আসে সে। এদিকটায় তেমন কেউ নেই, সবাই বাড়ির সদরেই আছে। সুনাইফাদের বাড়িটা একতলা ছাদ বিশিষ্ট। গ্রামে একমাত্র তাদেরই ছাদের বাড়ি। তার বাবা গ্রামের চেয়ারম্যান। সবাই তাকে খুব সম্মান করে। সুনাইফা বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। রাস্তায় এসে ঘটে আরেকটা বিপত্তি। বাড়ি থেকে টাকা আনতে ভুলে গেছে সে। এখন কি করে যাবে সে? নিজের মাথার চুল নিজেই খামচে ধরে বিড়বিড় করে বলে, শালা বুইড়া বেডার জন্য সব ভুইলা গেছি। এখন আমি কি করমু আল্লাহ? কিছু একটা করো প্লিজ। এখন তো আমি বাড়িও যেতে পারবো না, কি করি? সুনাইফা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে মুখ নিচু করে সামনে তাকাতেই দেখতে পায় একটা ছেলেকে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সুনাইফা কিছু একটা ভেবে মুচকি হাসে, মুখের মাস্কটা সুন্দর করে আরেকটু গুছিয়ে নিয়ে সামনে হাঁটা ধরে। সুনাইফা ছেলেটার কাছে এগিয়ে যায়। ছেলেটা কান থেকে ফোন নামিয়ে পিছনে ঘুরে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সুনাইফা ছেলেটাকে দেখে আঁতকে ওঠে, দুকদম পিছিয়ে যায়। ভয় থরথর করে কাঁপে, গলা শুকিয়ে গেছে, বারবার শুকনো ঢোক গিলছে। সুনাইফা কিছু না বলে দৌড় লাগায় রাস্তার দিকে। সুনাইফার দৌড়ানো দেখে ছেলেটা আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হয়ে বিড়বিড় করে বলে, আজব, মেয়েটা এভাবে দৌড়াচ্ছে কেন? আর আমাকে দেখে এমন ভয় পেয়ে উঠল কেন? কিছু কি ঘাপলা আছে? ছেলেটার নাম ইজহান শেখ, যার সাথে সুনাইফার বিয়ে। অথচ ইজহান শেখ তার উডবি ওয়াইফকে চিনতে পারল না। বাট হয় ইজহান সময় নষ্ট না করে বাসার ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে। তাদের বিয়েটা খুব ঘরোয়াভাবেই হচ্ছে। ইজহান শেখ এই মুহূর্তে চাচ্ছে না বাইরের কেউ তাদের বিয়ের ব্যাপারে জানুক, সেজন্য এত লুকোচুরি। কিন্তু আদৌ কি তাদের বিয়েটা হবে? ইজহান সবেমাত্র সোফায় বসেছিল তখনই একটা মেয়ে ছুটে আসে ড্রয়িং রুমে। মেয়েটা দৌড়ে আসছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আব্বা, আব্বা, আপা ঘরে নেই। এমনকি বাড়ির কোথাও আপাকে খুঁজে পাচ্ছি না। কথাটা যেন বিস্ফোরণের ন্যায় ড্রয়িং রুমে ফেটে পড়ে। সিরাজ মোল্লা আতঙ্কিত হয়ে বললেন, কি বলছিস মুন্নি? সুনাইফা কোথায় গেল? তুই ভালো করে সারা বাড়ি খুঁজে দেখেছিস? হ্যাঁ আব্বা।
আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আপা কোনো জায়গায় নেই। আমার খুব ভয় করছে আব্বা। আপার কোনো বিপদ হইল না তো? ছোট মেয়ে মুরিন্নির কথা শুনে তাকে ধমকে বলেন, চুপ কর, কি বাজে বকছিস? সবাই মিলে ভালো করে খুঁজে দেখ কোথাও আছে। এই রাতেই বা যাবে কোথায়? বাড়ির বাইরে যাওয়ার সাহস সুনাইফার নেই। বাড়ির প্রতিটা মানুষ সারা বাড়ি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। সিরাজ মোল্লা ধপ করে সোফায় বসে পড়েন। ইজহান এতক্ষণ চুপ করে সবটা শান্ত দৃষ্টিতে দেখছিল। সবার কথা কান পেতে শুনছিল। হুট করে তার একটু আগের ঘটনা মনে পড়ে। অদ্ভুতভাবে মেয়েটার দৌড়ানো, মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। সব মিলিয়ে ইজহান শেখের কাছে সবটা পানির মতো পরিষ্কার লাগছে। ইজহান শেখ উঠে দাঁড়িয়ে সবার দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি একটু আসছি। সিরাজ মোল্লা আঁতকে উঠে বলেন, কোথায় যাচ্ছ বাবা? প্লিজ তুমি চলে যেও না। সুনাইফা বাড়ির কোনো না কোনো জায়গায় আছে, আমরা খুঁজলে তাকে পেয়ে যাব। ইজহান বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি কোথাও যাচ্ছি না, আমি একটু পরেই ফিরে আসছি। ততক্ষণে আপনারা সুনাইফাকে খুঁজে বের করুন। জাস্ট কয়েকটা মিনিটের ব্যাপার, আমি যাব আর আসব। তারপর গটগট পায়ে ড্রয়িং রুম ত্যাগ করে ইজহান শেখ। ইজহানের যাওয়ার পানে সকলে অবাক হয়ে তাকিয়ে রয়। সবটা কেমন ঘোলাটে লাগছে তাদের কাছে। ইজহানের বাবা আমির শেখ ছেলের কাজকর্ম চুপ করে দেখছেন, অথচ কিছু বলছেন না। কারণ তিনি জানেন তার ছেলে সবসময় ঠান্ডা মাথায় কাজ করে, সবটা ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করে। তার ছেলেটা অন্য সবার থেকে আলাদা, এজন্য ছেলেকে নিয়ে তার বড্ড বেশি গর্ব। সুনাইফা অনেকখানি পথ দৌড়ে এসে থেমে যায়। দৌড়ানোর আর শক্তি পাচ্ছে না। দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, এটুকু দৌড়ে হাঁফিয়ে গেছে। আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না। বেশ অনেকটা রাত হয়ে গেছে। সুনাইফা বাড়ি থেকে তেমন একটা বের হয় না, শুধু স্কুল আর প্রাইভেটে আসা যাওয়া করে। তাদের বাড়ির একটা নিয়ম আছে, বাড়ির মেয়েরা অকারণে বাইরে বের হতে পারবে না, এটা সিরাজ মোল্লা পছন্দ করেন না। মেয়েরা বেপরদা চলাফেরা করতে পারবে না। সুনাইফা কাউকে না পেয়ে হতাশ হয়ে তার বান্ধবীকে ফোন করে, কিন্তু নেটওয়ার্কের জন্য ফোন ঢুকছে না। মোল্লা বাড়ির সবাই সুনাইফাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সিরাজ মোল্লা দুশ্চিন্তায় বসে আছেন সোফায়। তার সামনে অনেকগুলো মানুষ, সবার সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস পাচ্ছে না। সারা বাড়ি খুঁজেও যখন সুনাইফাকে পাওয়া যায়নি, তখন মুন্নি ফের সুনাইফার রুমে আসে। সারা রুমটা এক নজর দেখে নেয়। মুন্নির চোখ গিয়ে পড়ে টেবিলের উপর। সেখানে সাদা একটা চিরকুট দেখতে পায়। মুন্নি সময় ব্যয় না করে টেবিলের কাছে গিয়ে হাতে তুলে নেয় চিরকুটটা। ভাঁজ খুলে পুরো চিঠিটা পড়ে নেয়। পড়া শেষ করে থমকে যায়। ভয় গলা বুক শুকিয়ে যায়। মুন্নি দ্রুত চিঠিটা নিয়ে ড্রয়িং রুমে আসে। এতগুলো মানুষের সামনে কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। তবুও সাহস জুগিয়ে সিরাজ মোল্লার কাছে গিয়ে ডাক দেয়, আব্বা। সিরাজ মোল্লা মাথা তুলে অশ্রুসিক্ত চোখে ছোট মেয়ের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে? মুন্নি চিঠিটা এগিয়ে দিয়ে বলল, আব্বা, এটা আপার ঘরে পাইছি। সিরাজ মোল্লা জড়ালো কণ্ঠে শুধালো, কি আছে এতে? আপনি পড়ে দেখুন আব্বা। মেয়ের কথায় সেটা নিয়ে সোফা থেকে উঠে অন্য পাশে চলে আসে। চিঠিটা খুলে পড়তে শুরু করে। প্রিয় আব্বাজান, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন আমায়।
আমি এই বিয়েটা করতে পারবো না আব্বা। আপনিই বলুন আমার বয়স আর তার বয়সের পার্থক্য কত? গুণে গুণে তার থেকে আমি 11 বছরের ছোট। আপনি কিভাবে পারলেন একটা বুইড়া লোকের সাথে আমাকে বিয়ে দিতে? আমি কিভাবে মেনে নিতাম বলুন? আপনাকে বলার সাহস হয়নি, তাই চিঠি লিখে বাড়ি থেকে চলে আসছি। চিন্তা করবেন না, আমি সেফ জায়গায় থাকবানে। কালকে সকালেই আমি বাড়ি ফিরে আসব। আমাকে নিয়ে চিন্তা করবেন না। ইতি। আপনার মেয়ে সুনাইফা। চিঠিটা পড়ে দুকদম পিছিয়ে যায়। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। এতদিনে তিলতিল করে গোড়া তার মানসম্মান সব ধুলোয় মিশে গেলে। সুনাইফা তার বান্ধবীকে ফোন করে এগিয়ে আসতে বলে গাড়ি খুঁজতে থাকে। তবে আজ মনে হয় কোনো গাড়ি পাবে না। বাটন ফোন অন করে দেখে 8টা বাজে। আশেপাশে ভ্যান বা কোনো অটোও দেখছে না। একটু পর কিছু মানুষের কথার শব্দ পেয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখে 2টা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অচেনা ছেলে দুটোকে দেখে ভয় পায় সুনাইফা। ফের সামনে তাকিয়ে দেখে একটা বাইক তার দিকে এগিয়ে আসছে। সুনাইফা ভয়ে দুহাত দিয়ে শাড়ি উঁচু করে ধরে দৌড় লাগায়। সুনাইফা দৌড়াতে গিয়ে শাড়িতে বেঁধে হোঁচট খেয়ে মাঝ রাস্তায় পড়ে যায়। ব্যথায় কুকিয়ে ওঠে। ব্যথা পাওয়ার কারণে চোখে অশ্রু এসে ভিড় করে। সুনাইফা অশ্রুসিক্ত চোখে পিছনে তাকিয়ে দেখে বাইকটা তার খুব নিকটে। সুনাইফার সামনে এসে জোরে ব্রেক করে লোকটা। সুনাইফা ভয় কেঁপে ওঠে। নিজে নিজে ভাবে লোকটাকে কেন তার পিছু নিয়েছে, কি চাই তার কাছে। সুনাইফার ভাবনার মাঝেই ছেলেটা বাইক থেকে নেমে মাথার হেলমেট খুলে বাইকের পিছনে ঝুলিয়ে রাখে। ছেলেটার এবার সুনাইফার ওদিকে তাকায়। সুনাইফা এখনো নিচে পড়ে আছে। সুনাইফা ছেলেটার দিকেই তাকায় ছিল, কিন্তু ছেলেটার ফেস দেখে আটকে ওঠে। ছেলেটা যে আর কেউ নয়, স্বয়ং ইজহান শেখ। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি, যা দেখে সুনাইফারও গলা বুক শুকিয়ে গেছে। সুনাইফা আমতা আমতা করে বলে, আপনি কে? আমার কাছে কি চাই? আমার পথ কেন আটকিয়েছেন? ইজহান শেখের ঠোঁটের কোণে এখনো বাঁকা হাসি, তবে এবার শীতল কণ্ঠে বলে, তোমাকে চাই। বলে সুনাইফার মুখ থেকে টান মেরে মাস্কটা খুলে ফেলে। আকস্মিক স্পর্শে কেঁপে ওঠে সুনাইফা। রাতের ঠান্ডা বাতাসের মধ্যেও ঘামতে থাকে। বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ কপাল মুছছে। ইজহান সুনাইফার দুহাতের কবজি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, বাসা থেকে পালিয়েছ কেন? কোন সাহসে পালিয়েছ? তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আনসার মি। সুনাইফা ভয়ে ভয়ে মাথা উঁচু করে ইজহানের দিকে তাকায়, তবে সাথে সাথে মাথা নিচু করে নেয়। কারণ ইজহানের চোখ অসম্ভব লাল হয়ে আছে, যেন তার চোখের আগুনে সুনাইফাকে ভস্ম করে দেবে। সুনাইফাকে কোনো জবাব দিতে না দেখে খুব রেগে যায় ইজহান। এবার চিল্লিয়ে বলে ওঠে, এই মেয়ে কথা কানে যাচ্ছে না? আমার কথায় উত্তর দিচ্ছ না কেন? ইচ্ছে করছে একধরে সবগুলো দাঁত ফেলিয়ে দিতে। সুনাইফা এবার কেঁদে ওঠে। আকস্মিক কান্নায় ঘাবড়ে যায় ইজহান। সে পুরো বেকুব বনে গেছে। কি এমন বলেছে যার জন্য ভ্যাভ্যা করে কাঁদতে হবে? তবে সুনাইফার কান্না মাখা মুখ দেখে কিছুটা শান্ত হয় ইজহান। শান্ত কণ্ঠে বলল, ওঠো, বাসায় ফিরতে হবে। সাথে সাথে সুনাইফা জবাব দিল, আমি বাসায় যাব না, এখানেই বসে থাকব। অথচ আপনার মতো বুইড়া বেডাকে আমি কিছুতেই বিয়ে করব না। সুনাইফার কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। তাকে বুড়ো বলল? মেয়েটা মজা করছে নাকি তাকে সত্যি সত্যি বুড়োর মতো দেখতে লাগে?
তাকে বুইড়া বলে অপমান করল। আশ্চর্য। ইঝান চোয়াল শক্ত করে বলল, আর একটা কথা বললে মায়ের একটা মাটিতে পড়বে না কিন্তু। যা বলছি তাই করো হারিয়া। সুনাইফা খিলখিল করে হেসে উঠে বলে, এখানে আপনি মাটি পেলেন কই? আমি তো পিচের পার বইসা আছি। ইঝান চোখ ছোট ছোট করে সুনাইফার দিকে তাকায়। সে জানত সুনাইফা দুষ্টু, তবে এতটা সেটা জানত না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে হাসে, যেটা সুনাইফার চোখে পড়ে না। ইঝান সময় নষ্ট না করে সুনাইফার হাত ধরে টেনে দাঁড় করায়। সুনাইফা এমনিতেই আগে থেকে ইঝানকে ভয় পায়, আর আজ এতটা মুখোমুখি আবার হাত ধরে দাঁড় করানো সবটা মুখ বুঝে হজম করছে, নইলে যে তার কপাল খানায় বহুত দুষ্ক আছে। ইঝান সুনাইফাকে নিয়ে বাইকের কাছে দাঁড় করিয়ে বাইকে উঠতে যাবে, এমন সময় একটা মেয়েলি কণ্ঠস্বর পেয়ে থেমে যায়। পিছনে ঘুরে দেখে একটা মেয়ে। মেয়েটাকে দেখে সুনাইফা তাকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণে আসার সময় হলো বেবি। আর একটু আগে আসলে আমাকে এই দিন দেখতে হতো না। সুনাইফার কথায় মেয়েটা জবাব দেয়, এই তো আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই বেবি। তোকে ওই বুইড়া এমপিকে বিয়ে করতে হবে না। সামিয়ার কথায় জিভে কামড় খায় সুনাইফা। এবার তো সে গেছে, তার আর রক্ষী নেই। মেয়েটার কথা শুনে ইঝান হতবাক হয়ে যায়। ডিরেক্টলি তাকে বুইড়া বলে অপমান করা হচ্ছে, আর সহ্য হয় না তার। এবার সে বলে, ম্যাডাম আমাকে দেখতে কি বুইড়ার মতো লাগে? ইঝানের কথায় সামিয়া ভালো করে লক্ষ্য করে দেখে, না, ছেলেটা দেখতে শুনতে মাশাআল্লাহ। দেখতে হ্যান্ডসাম, ফর্সা মুখ, মাথায় ঘন কালো চুল, চোখে চিকন ফ্রেমের চশমা, এক কথায় মারাত্মক দেখতে। বয়স কতই বা হবে? সর্বোচ্চ 27-28 হবে। সামিয়া লাজুক হেসে বলে, আরে আপনি এসব কি বলছেন? আপনি বুইড়া হতে যাবেন কেন? বুইড়া তো আমার ফ্রেন্ডের উর্বি জামাই। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ। ইঝান দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমাকে বুইড়া বলছোপন কেন? আরে আজব তো, আমি কখন বললাম আপনি বুইড়া? আমও তো বলছি বুইড়া ওর জামাই হাত দিয়ে দেখিয়ে। সুনাইফা সামিয়ার হাত চেপে ধরে বারবার চুপ করতে বলে, তবে সামিয়ার থামার কোনো নামগন্ধ নেই। নিজের মতো বকবক করতেই আছে। সুনাইফারও ভয় যান যায় যায় অবস্থা। সামিয়া সুনাইফার হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে বলে, আচ্ছা মশাই, তো আপনি খামাকা পায়ে পা দিয়ে মেয়েদের মতো ঝগড় করছেন কেন? কেন শুনতে চান? অবশ্যই। আমি সেই মহান ব্যক্তি, আমি আপনার বেবির বুইড়া উর্বি জামাই, বুঝতে পারছেন? ইঝানের কথা শুনে সুনাইফার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বলছে? সুনাইফা কাঁদো কাঁদো ফেস নিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। সামিয়া দ্রুত দুকদম পিছিয়ে আসে। তখনই আরেকজন ছেলে সেখানে উপস্থিত হয়ে বলল, বাহ বাহ, কি অপরূপ দৃশ্য! মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া। ইঝান, তুই কবে থেকে মেয়েদের সাথে ঝগড়া করা শুরু করছিস রে? অচেনা একটা ছেলেকে নাক গলাতে দেখে সামিয়া চেতে উঠে বলে, এই আপনি কেন আমাদের মধ্যে কথা বলছেন? হ্যাঁ, চুপচাপ কেটে পড়েন। ঝাড়ি মেরে কথাটা বলে। সামিয়ার কথা শুনে ছেলেটার মুখ হা হয়ে যায়। এ মেয়ে বলে কি? এদিকে ইয়াদের রিয়াকশন দেখে হেসে ফেলে ইঝান। ইঝানকে হাসতে দেখে রেগে যায় ইয়াদ। রাগী গলায় বলে, ইঝানের বাচ্চা, তুই হাসছিস কেন? এবার ইয়াদের কথা শুনে সুনাইফা আর সামিয়া খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে সুনাইফা বলল, আপনি উনাকে বাচ্চা বলছেন, অথচ উনি আস্ত একটা বুইড়া। কথাটা বলে সুনাইফা জিভে কামড় খেয়ে মনে মনে বলে, এই রে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছি। আমি এবার শেষ। সুনাইফা রে, তোকে কেউ আর বাঁচাতে পারবে না। এই বুইড়া সাদা বিলাই তোকে আজ আস্ত রাখবে না।
আচমকা সুনাইফাকে চুপ থাকতে দেখে সামিয়া হালকা ধাক্কা দিয়ে বলে, এই ইফু বেবি, তোর আবার কি হলো রে? কি এত ভাবছিস? ইফাদ নামের ছেলেটা ইঝানের দিকে তাকিয়ে মিটিমিটি হেসেই যাচ্ছে। আর ইঝান সাপের মতো রাগে গজগজ করছে। কোনো কথা না বলে সুনাইফার হাত শক্ত করে ধরে ইয়াদের দিকে তাকিয়ে বলল, সামিয়াকে তোর বাইকে নিয়ে আমার পিছু পিছু আয়। তারপর সুনাইফাকে জোর করে নিজের বাইকে বসিয়ে রওনা হয় মোল্লা বাড়ির দিকে। ইঝান আর সুনাইফ চলে গেলেও এখনো দাঁড়িয়ে আছে ইয়াদ সামিয়া। সামিয়া ইয়াদের বাইকে যাবে না বলে পণ করে দাঁড়িয়ে আছে। আর ইয়াদ চুপচাপ সেটা অনেকক্ষণ যাবৎ দেখে যাচ্ছে। শেষমেশ সহ্য করতে না পেরে বলল, বান্ধবীর বিয়ে যদি খেতে চাও তাহলে ঝটপট আমার বাইকে উঠে পড়ো। আর না চাইলে এখানেই দাঁড়িয়ে থাকতে পারো, আমার প্রবলেম নেই। তোমার জন্য আমি আমার বন্ধুর বিয়ে খেতে মিস দিতে পারবো না। বলে বাইকে উঠে পড়ে। সামিয়া উপায় না পেয়ে বাধ্য হয়ে ইয়াদের বাইকে উঠে পড়ে। সিরাজ মোল্লা এখনো অতিথিদেরকে বলেনি সুনাইফা কোথায়। তিনি ইঝানের আসার অপেক্ষায় আছেন। তার বিশ্বাস ইঝান সুনাইফাকে নিয়ে আসবে। সত্যি সত্যি সিরাজ মোল্লার মনের কথাটা সত্যি হয়ে গেল। সত্যি সত্যি সুনাইফার হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করছে। দুজনকে একসাথে দেখে স্বস্তি পেলে অনেক রেগে যান সিরাজ মোল্লা। তিনি ঝড়ের বেগে দুজনের সামনে গিয়ে সুনাইফার গালে ঠাসস কইরা চর বসিয়ে দেন। চর খেয়ে সুনাইফা পড়ে যেতে গেলে হাত ধরে ফেলে ইঝান। সিরাজ মোল্লা ফের মারতে গেলে হাতটা ধরে ফেলে ইঝান। তারপর বলে, একটাই যথেষ্ট আঙ্কেল, আর মারতে হবে না। রাগটা কন্ট্রোল করুন। সুনাইফার মা আফরোজা বেগম এসে বললেন, কোথায় চলে গেছিল তুই? এত রাতে বাড়ির বাইরে পা রাখার সাহস কি করে হয় তোর? ইঝান বুঝতে পারে সবাই খুব রেগে আছে। সেজন্য নিজের পরিবারের লোকেদের দিকে তাকিয়ে দরজায় সামিয়াকে আসতে দেখে বলল, আন্টিও ওর বান্ধবীকে এগিয়ে আনতে গেছিল। আপনি কিছু বললেন না। এবার বিয়েটা ভালোই ভালোই মিটে গেলেই শান্তি। সুনাইফা নিজের বাবা মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। তার আব্বা তাকে মারতে পারল। রাগে দুঃখে কিছু না বলে নিজের রুমে চলে গেল। বসার ঘরে বড় ঘোমটা দিয়ে সবার মাঝে বসে আছে সুনাইফা। সুনাইফার পাশেই ভদ্র ছেলের মতো বসে আছে ইঝান শেখ। ঘোমটার ফাঁক দিয়ে ইঝানের দিকে তাকিয়ে দেখে ইঝানের ঠোঁটের কোণে হাসি। যা দেখে গা জ্বলে ওঠে তার। রাগে মাথা টকবক করছে। তার মনে পড়ে যায় একটু আগের ঘটনা, যখন সুনাইফা রুমে চলে গেছিল। তার কিছুক্ষণ পরই রুমে আসে ইঝান। এসে আয়েশ করে খাটের উপর বসে। যা মুখ বুজে কিছুক্ষণ সহ্য করলেও শেষমেশ পারে না। তীব্র রাগ নিয়ে একদম কাছে এসে বলে, আপনার সমস্যা কোথায় ওহু? আমার রুমে কেন আসছেন? বের হন বলছি। সুনাইফার কথা চুপ করে শুনে কিছু না বলে হাত ধরে তার পাশে বসিয়ে দেয়। ইঝানের কাণ্ডে হতবাক হয়ে যায় সুনাইফা। কিছু বলতে গেলে ইশারায় থামিয়ে দেয়। সুনাইফা ভয়ে চুপ হয়ে যায়। তারপর ইঝান বলে, শোনো মেয়ে, যে ভুলটা তুমি একবার করছো, ভুলেও সেই ভুলটা দ্বিতীয়বার করার চেষ্টা করো না। যদি করো তাহলে কিন্তু তোমার খবর আছে। কোনো সিন ক্রিয়েট না, চুপচাপ বিয়েটা ভালোই ভালো করে নাও। পরে তোমার কি সমস্যা সেটা আমি দেখে নেব, মাইন্ড ইট। আর হ্যাঁ, সাজটা আরেকটু কমপ্লিট করে নাও। এই দিনটা জীবনে একবারই আসে বলে বাঁকা হাসে। যা দেখে ভয় কেঁপে ওঠে সুনাইফা। ইঝান গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে আছে সুনাইফা। সে কি তাহলে কিছুই করতে পারবে না? তার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে? এটা কি করে হতে পারে? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে হাতের উপর।
ইজহান চলে যেতেই রুমে ঢোকে সামিয়া। সুনাইফাকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, ইফু বেবি প্লিজ কান্না করিস না, যা হচ্ছে হতে দে, আমরা চাইলেও আর কিছু করতে পারবো না, সবটা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তুই মেনে নে, এটাই তো ভাগ্যে ছিল। ভাগ্যের লিখন কি আর বদলানো যায় বল? কেঁদে কেটে কোনো লাভ হবে না। আমরা যদি ফের কিছু করার চেষ্টা করি তাহলে চাচার মান সম্মান সব যাবে। আর তোর এমপি বর কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। সুনাইফা সামিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, শামু, আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমি কোনো দিনও ভাবিনি রে। আমার সব শেষ রে। সুনাইফার ও কথার পরিপ্রেক্ষিতে সামিয়া জবাব দেয়, কিছুই শেষ হয়নি ইফু, তুই কোনো এত প্যানিক করছিস বলতো? আর তুই যে ভাইয়াকে বুইড়া বলছিস, ভাইয়া কি সত্যি সত্যি বুইড়া? হ্যাঁ, তোর সোনার কপাল বুঝছিস যে ভাইয়ার মতো হ্যান্ডসাম বর পাচ্ছিস। সুনাইফা ভ্রু কুঁচকে বলল, আমার আর তার বয়সের পার্থক্য জানিস তুই? কত বল? 11 বছর। আমি তার থেকে 11 বছরের ছোট। বয়সে কিছু মেটার করে না গাধি, ভালোবাসাটাই আসল। ভাইয়া যদি তোকে ভালোবেসে বিয়ে করে তাহলে তো কোনো কথাই নেই, তুই নিশ্চিন্তে বিয়েটা করে ফেল ইফু। সুনাইফা চুপটি করে সামিয়ার কথাগুলো শোনে, কিচ্ছুটি বলে না, কারণ সামিয়া লিগ্যাল কথা বলছে। কিছু সময় পর সুনাইফার মা এসে তাকে নিয়ে যায়। সুনাইফার ভাবনার ছেদ পড়ে ইজহানের কথায়। ইজহান বলে, একটু পরে তো আমি তোমারই হব বউ, তখন মন ভরে আমাকে দেইখো আর গালি দিও। এখন সবার সামনে এভাবে তাকিয়ে থাকলে মুই লজ্জা পাচ্ছি তো, ফিসফিস করে বলে মুচকি হাসে ইজহান। ইজহানের কথায় আশ্চর্য হয়ে যায় সুনাইফা। দ্রুত চোখ নামিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আচ্ছা বজ্জাত তো ইনি, উনি বুঝল কি করে আমি তার দিকে তাকিয়ে তাকে ধুয়ে দিচ্ছলাম? যাও টাদু জানে নাকি? কি জানে বাবা? একটু পর ইজহান আর সুনাইফার বিয়ের কাজ সম্পূর্ণ হয়। দুজনে বাধা পড়ে বিয়ের মতো পবিত্র সম্পর্কে। ইজহানদের বাসা থেকে যে 5-6 জন লোক আসছে তাদেরকে ডাইনিং টেবিলে নিয়ে খেতে দেওয়া হয়। বিয়ে শেষ হতেই সুনাইফা নিজের রুমে ছুটে আসে। খাওয়া দাওয়ার পাট শেষ হলে বর পক্ষ বিদায় নেয়। সিরাজ মোল্লা সবাইকে থাকতে বললেও কেউ থাকতে রাজি হয়, শুধুমাত্র ইজহান থেকে যায়। ইজহানের বাবা ইজহানের সাথে ইয়াদকে থাকতে বলে। ইয়াদ প্রথমে রাজি না হলেও পরবর্তীতে ইজহানের বাবার কথায় থেকে যায়। সুনাইফা রুমের বাতি নিভিয়ে খাটের উপর হয়ে শুয়ে আছে। পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। ইজহান রুমে ঢুকে রুম অন্ধকার দেখে কিছুটা ঘাবড়ে যায়। সুনাইফা কিছু ভুল করে টরে ফেলল নাকি? অজানা ভয়ে শুকনো ঢোক গেলে ইজহান। তারপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে বের করে। বেশি খুঁজতেও হয় না, তার সামনেই ছিল। দ্রুত সুইচ অন করে খাটের উপর হয়ে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইজহানের মনে হলো তার বুকের উপর থেকে বড় পাথর সরে গেছে। ফোনের ফ্ল্যাশ অফ করে সুনাইফার কাছে আসে। প্রথমে দুবার ডাক দিলে কোনো রেসপন্স পায় না, পরে খেয়াল করে দেখে ফুপানোর আওয়াজ। ইজহান বুঝতে পারে সুনাইফা কাঁদছে। ইজহান এবার খাটের উপর বসে সুনাইফারও হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। আচমকা এমন হওয়ায় চমকে ওঠে সুনাইফা। সুনাইফারও চমকানো মুখ দেখে মৃদু হেসে ওঠে ইজহান। সুনাইফা ভয়ে পিছনে সরে যায়, তবে যেতে পারে না, কারণ ইজহান তার দুহাত দিয়ে আঁকড়ে ধরে আছে। সুনাইফা তুতলিয়ে বলে ওঠে, আমাকে ছাড়ুন। ইজহান ভদ্র ছেলের মতো হাত ছেড়ে দেয়।
তবে বলে, ছেড়ে দিচ্ছি বলে দূরে যেও না। ইজহানের কথায় সুনাইফা আরো বেশি ভয় পায়। চোখ দুটো বিছানার দিকে আবদ্ধ। ইজহান সুনাইফার থুতনি ধরে মুখ উঁচু করে দুচোখের পানি পরম যত্নে মুছে দেয়। ইজহানের কাণ্ডে অবাক হয় সুনাইফা, তবে কিছু বলে না। ইজহান এবার নরম সুরে বলে, একটা প্রশ্ন করব তোমাকে? সুনাইফা মাথা নেড়ে হ্যাঁ বলে। আমি কি দেখতে খুব খারাপ? সুনাইফা অবাক হয়ে ইজহানের দিকে তাকায়। এটা আবার কেমন প্রশ্ন? সুনাইফা বলে, মানে কি বলছেন আপনি? আমি কি দেখতে খুব খারাপ? সুনাইফা ইজহানের প্রশ্নে অস্বস্তি হয়। কি বলবে সে? হ্যাঁ নাকি না? ইতস্তত বোধ করে বলে, এটা আবার কেমন প্রশ্ন? আপনি নিজেকে আয়নায় দেখেননি? আপনি দেখতে কেমন? সুনাইফারও জবাবে হালকা হেসে বলে, আমি তোমাকে প্রশ্ন করছি, আর উত্তরটা তুমিই দেবে। আজব, আপনি তো দেখতে সুন্দর, তাহলে এমন প্রশ্ন করছেন কেন? ইজহান গম্ভীর কণ্ঠে শুধালো, আমি যদি দেখতে সুন্দরী হই তাহলে আমাকে বিয়ে করতে এত আপত্তি কেন তোমার? সুনাইফা মাথা নিচু করে নেয়। এবার সে কি বলবে? কিভাবে বয়সের কথা বলবে? এভাবে বললে যদি উনি কষ্ট পায়, তাহলে না না, এটা কিছুতেই বলা যাবে না। সুনাইফার ভাবনার মাঝেই বলে, কি হলো বলছো না কেন? আবার আসলে কি? আসলে নকলে করছো? সোজা সাপটা বলে ফেলো। কিসের এত আপত্তি তোমার? আমার আর তোমার বয়সের? সুনাইফা অবাক হয়ে তাকায় ইজহানের দিকে। ইজহান ফের বলে, ঠিক বলছি তো। কতই বা বেশি, 10-এর 11 এর বেশি তো নয়। এতে কি সমস্যা তুমি বলো? আচ্ছা, তোমাকে বলতে হচ্ছে না। তুমি বলো তোমার ভাইয়ের বয়স কত? 11। তোমার ভাইকে কি দেখতে বুইড়ার মতো লাগে? আমার ভাইকে কেন বুইড়ার মতো লাগবে? আমার ভাই দেখতে খুব সুন্দর। তাহলে আমাকে তোমার কোন দিক দিয়ে বুইড়া লাগে? আসলে আপনি ভুল ভাবছেন। আমি সেভাবে কিছু বলিনি। মেইন সমস্যাটা কি তাহলে আমাকে খুলে বলো। বলবো, কিছুটা নার্ভাস হয়ে। ইজহান আশ্বস্ত করে বলল, রিল্যাক্সে বলতে পারো। বলো। আসলে আমি বিয়ে খুব ভয় পাই। আমি কখনো ভাবিনি বিয়ে করব। আর আমি বিয়ে করতেও চাই না। হোয়াট? সামান্য বিষয়ে বিয়ে ভয় পাও, তার জন্য বিয়ে করবে না? কিন্তু কিসের জন্য ভয় পাও শুনি। আসলে অস্বস্তি ফিল না করে বলো। আমি পর কেউ না, তোমারই স্বামী। তাই ভয় না পেয়ে ভয়কে জয় করে আমাকে বলো। সুনাইফা মাথা ঝাঁকিয়ে বলল, আমার একটা বান্ধবীর ক্লাস 9 থেকে বিয়ে হয়েছিল। বিয়ের দুদিন পরই সে মারা যায়। কিভাবে কিসের জন্য সে মারা যায় কেউ কিছু জানে না। আর সেখান থেকেই আমার খুব ভয় করে। আমার ক্ষেত্রেও যদি এমন হয়। তাই আমি সিদ্ধান্ত নেই, আমি কখনো বিয়ে করব না। আর করলেও অনেক দেরি আছে। আমি নিজে প্রতিষ্ঠিত হতে চাই। নিজে আত্মনির্ভরশীল হব। কখনো কারোর দয়ায় থাকব না। তুমি অযথা ভয়কে মনে পুষে রেখেছ। যার যে পর্যন্ত হয়তো সে পর্যন্তই বাঁচবে। ওর হয়তো ওই পর্যন্তই হয়তো ছিল। এসব আর কখনো ভাববে না। তুমি কি ভাবছো তোমাকে বিয়ের পর তোমার দিয়ে সংসার করাবো? সেটা তো হবে না ডিয়ার বউ। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই আমার চাওয়া। কি পারবে না নিজেকে প্রমাণ করতে? অবশ্যই পারব, হাসি মুখে বলে। ইজহান এবার দুষ্টু হেসে বলে, খুব তো বুইড়া বুইড়া করে অপমান করছিলে। এবার বুইড়া কি করতে পারে দেখবা।
ইজানের কথায় হাসি মুখে আধার নেমে আসে সুনাইফার। মনে ভয় এসে হানা দেয়। সুনাইফাকে ভয় পেতে দেখে উচ্চ স্বরে হেসে ওঠে বলে, আরে পাগলি, তুমি ভয় পাচ্ছ কেন? আমি মজা করে বলছিলাম। তুমি ঘুমিয়ে পড়ো। সুনাইফা মাথা নেড়ে বিছানায় শুয়ে পড়ে। ইজান ফ্রেশ হয়ে এসে সুনাইফার পাশে শুয়ে পড়ে। দুজনে ঘুমের দেশে পাড়ি জমায়। ভোর 6টা নাগাদ ঘুম ভাঙে ইজানের। আড়মোড়া ছেড়ে উঠে বসে সে। চোখ কচলে সামনে তাকাতেই দেখতে পায় তার অর্ধাঙ্গিনী, তার প্রিয়তমা। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এই প্রথম সে কোনো নারীকে ঘুমন্ত অবস্থায় খুব কাছ থেকে দেখছে। সুনাইফা ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে। ইজান লক্ষ্য করে সুনাইফার পায়ের নিচ থেকে শাড়ি কিছুটা সরে গেছে। ফর্সা ধবধবে চামড়ায় গাঢ় কালো পশমগুলো মারাত্মক সুন্দর লাগছে। ইজান দুষ্টু ভেসে সুনাইফারও পায়ে হাত দিতে গেলে কি ভেবে যেন হাতটা নামিয়ে নেয়। এভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে নিজেকে কন্ট্রোল করা বড্ড দায় হয়ে যাবে। সেজন্য দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সুনাইফাদের বাসায় শুধুমাত্র তার রুমের সাথে এই বাথরুম আছে। আর কারোর রুমে অ্যাটাচ বাথরুম নেয়। আর সিঁড়ির নিচে একটা, যেটা সবাই ব্যবহার করতে পারবে। সুনাইফা আর মুন্নি দুবোন। তাদের একটা বড় ভাই আছে, তবে সে এখন দেশে নেয়। সুনাইফার ছোট চাচা চাচিরও কোনো সন্তান নাই। অনেক চেষ্টা করেও কোনো ফল পাননি। ইজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সুনাইফা মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বসে আছে। কোনো দিকে তার হেলদোল নাই। ইজান বার কয়েক ডাকলেও কোনো সাড়া পায় না। এবার তার হাতে থাকা তোয়ালেটা সুনাইফার ওদিকে ছুঁড়ে মারে। গায়ে ঠান্ডা তোয়ালে পড়তেই হকচকিয়ে যায় সে। তারপর ইজানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আন্নের সমস্যা দা কোনখানে? গায়ে তোয়ালে ছুঁড়ে মারলেন কেন? একটু জন্য আমার জানডা বাইচা গেছে। ইজান ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কোন জগতে ছিলে? সুনাইফা বোকা বোকা হেসে জবাব দেয়, ওম্মা আপনি জানেন না মুই কোন জগতে ছিলুম? ইজানের সোজা সাপটা জবাব, না। শুনি একটু কোন জগতে ছিলে? সুনাইফা হেসে হেসে জবাব দেয়, আমি তো সৌরজগতে ছিলাম। আপনি যাইবেন আমার লগে? আপনারে মেলা জায়গায় ঘুরাইমু। সুনাইফার কথা শুনে ইজানের মুখ হা হয়ে যায়। এ মেয়ে বলে কি? সে নাকি সৌরজগতে ছিল মানা যায়। ইজানের মুখ হা করে থাকতে দেখে সুনাইফা চেঁচিয়ে বলে ওঠে, মুখটা বন্ধ করুন এমপি মশাই, নইলে যে মুখে মশা মাছি ঢুকে যাবে। আমাদের এইখানে অনেক মশা আছে কিন্তু। সুনাইফার কথা শুনে ইজান মুখ বন্ধ করে বলল, তুমি দুষ্টু এটা জানতাম, তবে এতটা সেটা জানতাম না। বাই দা ওয়ে, তুমি কাল রাতেও তো আমার সাথে খুব সুন্দর ভাষায় কথা বললে, আর আজ আফনে যাইবেন ঘুরাইমু ছিলুম, এভাবে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলবে ওকে। সুনাইফা মুখ ভেঙচি দিয়ে বিছানা থেকে উঠে আসে। তারপর আলনা থেকে তার একটা সুতি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কাল রাতে শাড়ি পরে ঘুমিয়েছিল। রাগ করে শাড়িটা চেঞ্জও করেনি। সামিয়া ছাদে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গ্রুপ কলে আড্ডা দিচ্ছে। এসএসসি পরীক্ষার পর কেঁদে কেটে বাড়ি থেকে ফোন নিয়েছে। তার বাপটা তো তাকে কিছুতেই ফোন কিনে দেবে না। শেষমেশ সামিয়ার কান্না করার কারণে রাজি হতে হয়েছে। সামিয়া কথা বলার সময় খেয়াল করে ঝিলিকোঠার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তবে কে সেটা জানে না। সেজন্য কথা বলার মাঝেই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে অবাক হয়ে বলল, আপনি? আকস্মিক তাকানোই থতমত খেয়ে যায় ইয়াদ। আমতা আমতা করে বলে, আসলে মাত্রই আসলাম। তুমি কথা বলছো বলে তোমাকে ডিস্টার্ব করিনি। সামিয়া ইয়াদকে কিছু না বলে ফের ফোনের স্ক্রিনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইস পরে কথা হবে। আল্লাহ হাফেজ।
অতঃপর কল কেটে ইয়াদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, চলেই যেহেতু আসছেন তাহলে আর কি বলবো, আপনি তাহলে থাকুন, আমি যাই। বলে চলে যেতে গেলে ইয়াদের কথায় থেমে যায় সামিয়া। ইয়াদ বলল, তুমি থাকলে আমার কোনো সমস্যা নেই। সামিয়া পিছনে ঘুরে ইয়াদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনার সমস্যা নেই, বাট আমার আছে। ইয়াদ অবাক হয়ে বলল, তোমার কি সমস্যা? সামিয়া মুচকি হেসে বলে, এটা গ্রাম, শহর নয়। আর গ্রামের মানুষগুলো কেমন সেটা আপনি নিশ্চয় জানেন, তাই না? ইয়াদ সামিয়ার কথায় জবাব দেয়, এক নয় সেটা তো জানি, বাট এখানে তো কেউ নেই। আপনি কি ভাবছেন এখানের মানুষগুলো দেখবে না? আপনার ধারণা ভুল। গ্রামের মানুষগুলো সহজ সরল হলেও এরা কিন্তু মানুষের কথা মানুষের কাছে লাগিয়ে বেড়ায়। আমাকে আর আপনাকে কেউ যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে দেখে তাহলে গ্রামের মানুষগুলো এই নিয়ে হাত পা বানিয়ে ছাড়বে। বুঝতে পারছেন? ইয়াদ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে সামিয়া ছাদ থেকে নেমে আসে। সামিয়ার যাওয়ার পানে এক মনে তাকিয়ে থাকে ইয়াদ। ইয়াদ ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। সকালের আবহাওয়াটা অন্যরকম। এই ঠান্ডা বাতাস বয়তই প্রচণ্ড গরম। সকালের নাস্তা সেরে ইজহান আর ইয়াদ তাদের বাসার উদ্দেশ্য রওনা হয় গ্রাম থেকে। ইজহান যাওয়ার আগে সুনাইফাকে পৈপি করে বলে গেছে ভদ্র মেয়ের মতো থাকতে। ইজহানরা চলে যায় শহরের উদ্দেশ্যে। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। সুনাইফা এসএসসি পরীক্ষার পর কয়েক মাস বাড়িতে কাটিয়েছে। তেমন কোথাও যায়নি। সময় অতি দ্রুত কেটে গেছে। এই তো কয়েকদিন আগে সুনাইফা আর সামিয়া 2 বান্ধবী কলেজে ভর্তি হয়েছে। দুজনে সে কি খুশি। নতুন কলেজ, নতুন মানুষ, সব কিছু অপরিচিত। আজকে সুনাইফাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান। নতুন স্টুডেন্টসদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে। সুনাইফা আর সামিয়া দুজনে খুশি মনে একসাথে কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। দুজনের পরনে কালো বোরকা, কালো হিজাব, মুখে মাস্ক, তবে মাস্ক নামিয়ে রেখেছে। গ্রাম থেকে বেশ খানিকটা দূরেই, সেজন্য সকাল সকাল বের হয়েছে। রাস্তা থেকে একটা ভ্যান গাড়ি ঠিক করে কলেজের নামটা বলে। তারপর ভ্যানওয়ালা মামা কলেজের উদ্দেশ্য ভ্যান চালায়। পাক্কা 40 মিনিট পর পৌঁছে যায় নির্ধারিত জায়গায়। সুনাইফা ভাড়া মিটিয়ে সামিয়ার হাত ধরে পা বাড়ায় কলেজের ভিতর। চারপাশে এত এত মানুষ, সবার মুখ অপরিচিত, গুটি কয়েক মানুষের মুখ চেনা, যারা তাদের সিনিয়র বা তাদের সাথে। সুনাইফার অস্বস্তি ফিল হচ্ছে, সাথে প্রচুর গরম। সব মিলিয়ে যাতা অবস্থা। বড় বড় বিল্ডিং, কোনোটা 4 তলা, আবার কোনোটা 3 তলা। সুনাইফার আগিয়ে বসে পড়ে স্টেজের সামনে। সেখানে অসংখ্য স্টুডেন্ট বসে আছে, যারা ইন্টার ফার্স্ট ইয়ারে। প্রথম সারির 2টা চেয়ারে 2 জন বসে পড়ে। স্টেজে কয়েকজন টিচার বসে আছেন। একজন টিচার দাঁড়িয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন। ইফা লক্ষ্য করে টিচার মাইকে বলছেন, আমাদের মধ্যে আজকে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত হবেন। তিনি আজকের বিশেষ অতিথি। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে দেখতে পাব। ঠিক তার কিছুক্ষণের মধ্যে কলেজের গেট দিয়ে প্রবেশ করে একটা কালো মাইক্রোকার। তার পিছনে আরও একটা কার। কলেজের সিনিয়র স্টুডেন্টরা ফুল নিয়ে এগিয়ে যায় তাকে সাদরে গ্রহণ করার জন্য। চেয়ারে বসা প্রতিটা স্টুডেন্ট গাড়ির দিকে চেয়ে আছে। সবার মতো ইফাও তাকিয়ে আছে। কিন্তু গাড়ি থেকে যিনি নামেন তাকে দেখে ইফা চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ইফা বিস্ময়ে হা করে তাকিয়ে আছে। ইফা বিস্ময়ে হা করে তাকিয়ে থাকে। চারপাশের কারোর দিকে তার খেয়াল নেই। সে তো তার সামনে থেকে হেঁটে যাওয়া মানুষটার দিকে চেয়ে আছে। সামিয়া পাশ থেকে গুথা দিয়ে বলল, কি রে ইফু,
চোখের পলক তো ফেল। সামিয়ার কথায় দ্রুত নিজেকে সামলে নেয় ইফা। তারপর মুখের মাস্কটা ঠিক করে নেয় আর সামিয়াকেও ঠিক করে নিতে বলে। তারপর যার যার স্থানে বসে পড়ে। কলেজের মাইকে কলেজের শিক্ষকরা অনেক কথা বলছেন। কিভাবে চলাচল করতে হবে, কিভাবে স্যারদের সাথে ভালো ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি। অতঃপর প্রধান অতিথি একজন মেয়ে আর একজন ছেলেকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। সেজন্য মেয়েদের শাড়ি থেকে ইফাকে আর ছেলেদের শাড়ি থেকে একটা ছেলেকে ডেকে নেয়। মাইকে নিজের নাম শুনে চমকে ওঠে ইফা। ইফা তো কিছুতেই যেতে রাজি নয়। সামিয়া ঠেলে ঠুলে পাঠিয়েছে। স্টেজে উঠে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে রয় ইফা। একটু পর একজন শিক্ষক তাকে এগিয়ে আসতে বলে। ইফা গিয়ে দাঁড়ায় প্রধান অতিথি এমপি ইজহান শেখের সামনে। হ্যাঁ, ইফা ইজহানকে দেখেই অবাক হয়েছিল। আর এখন তাকে তার কাছ থেকেই ফুল নিতে হবে। মাইকে যখন বলা হচ্ছে, আমাদের কলেজের বিশেষ অতিথি আজকে কলেজের দুজন শিক্ষার্থীকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। অতঃপর ইজহান মুচকি হেসে উঠে দাঁড়িয়ে একটা ফুলের তোড়া নিয়ে ইফার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে এগিয়ে দেয়। ইফা সাথে সাথে চমকে ওঠে, মনে মনে বলে, উনি কি আমায় চিনে ফেললেন নাকি? আর না চিনলেই বা চোখ মারবেন কেন? ইফার ভাবনার মাঝে ইজহান ফের বলে, কি হলো, ফুল নিচ্ছ না কেন? সবাই দেখছ তো। ইফা দ্রুত আশেপাশে তাকিয়ে মৃদু হেসে ফুল নেয়। ইফা ইজহানের দিকে আবার তাকায়। এবার ইজহান রু নাচায়। এবার ইফা নিশ্চিত ইজহান তাকে চিনে ফেলছে। আর তার জন্য ই কামটা করল। ইফার খুব ভয় হয়, সবাই তো স্টেজের দিকেই তাকিয়ে আছে, কেউ দেখে ফেলেনি তো। অতঃপর ইফা স্টেজ থেকে নেমে আসে। একইভাবে ইজহান শেখ ছেলেটাকে ফুল দিয়ে স্বাগত জানায়। টানা কয়েক ঘন্টা অনুষ্ঠান শেষ হলে বাসার উদ্দেশ্য রওনা হয় ইফা আর সামিয়া। ইফা সামিয়াকে এখনো কিছু বলেনি। দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সামনে এসে একটা মাইক্রোকার থামে। ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিলে বের হয় ইজহান। তারপর গটগট পায়ে এগিয়ে যায় বাড়ির ভিতরে। কলিং বেল বাজালে বাসার মেইড এসে দরজা খুলে দেয়। তারপর নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে পরনে থেকে শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। টানা 30 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। ইজহানের ঘাড়ের উপর সাদা টাওয়ার। মাথা থেকে 2-1 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ইজহান তোয়ালে দিয়ে মাথাটা মুছে নেয়। তারপর বেকনিতে গিয়ে ভেজা কাপড়গুলো নেড়ে দেয়। ইজহানের ঠোঁটের কোণে চওড়া হাসি। বেলকনি থেকে রুমে এসে একটা গেঞ্জি গায়ে দেয়। ঠিক তখনই তার মা মিসেস রুমা শেখ ভিতরে ঢুকেন। ছেলের ঠোঁটের কোণে হাসি দেখে তিনি ভ্রু কুঁচকে তাকান। ইজহান খেয়াল করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তবে কে সেটা সে বুঝতে পারে, কারণ তার রুমে তার অনুমতি ব্যতীত তার মা ছাড়া কেউ আসে না। তবে আজ মাকে চুপ থাকতে দেখে কিছুটা অবাক হয়ে বলে, ব্যাপার কি মা, আজ কোনো কথা বলছো না কেন? মিসেস রুমা শেখ এবার মুখ খুললেন। তিনি বললেন, আমার ছেলেটা হাসছে কেন সেটা আগে বল। কোনো কারণ বলছি কেন? আমার রসকসহীন কাঠখোট্টা ছেলেটা হাসছে ভাবনার বিষয়। কাহিনী কি বাপ? ইজহান পিছনে ঘুরে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আজকে একটা কলেজে গিয়েছিলাম। সেখানে নিমন্ত্রণ ছিল। আচ্ছা, কিন্তু সেখানে কি এমন হয়েছে যার জন্য হাসছিস? ইজহান মুচকি হেসে বলল, মা, ওই কলেজেই তোমার বৌমা ভর্তি হয়েছে। আর আমি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছি। আরও একটা কারণ আছে। কি শুনি? ওটা বলা যাবে না, সিক্রেট। যা, তাহলে আমি জানবো কেমনে তুই কিসের জন্য হাসছিস। তুমি বুঝে নাও মা, এখন খেতে দাও তো, খুব খিদে লাগছে। আচ্ছা, তুই নিচে আয়, আমি টেবিলে ভাত দিচ্ছি। রাতের ডিনার শেষ করে রুমে চলে আসে ইজহান।
সারাদিন এ কাজে সে কাজে দৌড়াদৌড়ি করার ঠেলায় ঠিকমতো বিশ্রামটাও নিতে পারে না। আজকে একটু সময় পেয়েছে, তার জন্য সকাল সকাল ঘুমানো সিদ্ধান্ত নেয়। কালকে আবার তাকে গ্রামে যেতে হবে। তার বউয়ের জন্য একটা ফোন কিনেছে। শাশুড়ির ফোন দিয়ে ঠিক করে কি কথা বলা যায়, আর ফোন দিতেও তো শরম করে। কালকের পর থেকে একটু শান্তিমতো কথা তো বলতে পারবে ভেবেই মুচকি হাসে। রাত 10টা বাজে, অথচ ইফার চোখে ঘুম নেই। অনেকক্ষণ যাবৎ বিছানায় শুয়ে থাকার পরেও ঘুম আসছে না দেখে বিছানা ছেড়ে ছাদে চলে আসে। ছাদের রেলিং দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। আকাশে মেঘ জমেছে, তারারা মিটিমিটি করে জ্বলছে না। আকাশ জুড়ে মেঘের আনাগোনা। যে কোনো সময়ই ঝুপঝাপ করে বৃষ্টি নেমে যেতে পারে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর ইফার ভাবনা সত্যি হয়ে গেল। ঝড়ো হাওয়া বইতে শুরু করে, 2 ফোঁট বৃষ্টি পড়ছে। ইফা ছাদে দাঁড়িয়েই থাকে। ঠান্ডা বাতাসে গা ছিমছিম করছে। বেশ কয়েক মিনিট যাওয়ার পর ছাদ থেকে নেমে আসে, কারণ একটু ঝড়েই বৃষ্টি পড়ছে। ইফা রুমে এসে জানালা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। পাশে মুন্নি বেঘোরে ঘুমাচ্ছে। মুন্নির গায়ে কাঁথা টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই চোখের পাতায় ভেসে ওঠে ইজানের হাস্যজ্জ্বল চেহারা। ইফা দ্রুত চোখ খুলে তাকায়। রুমের নীল আলোয় রুম জ্বলজ্বল করছে। পাশে তাকিয়ে দেখে জানালায় বাতাসে খটখট শব্দ হচ্ছে। আশেপাশে না তাকিয়ে চোখ বুজে নেয়। একসময় ঘুমের দেশে পাড়ি জমায়। সকাল 9টা। সকালের নাস্তা সেরে কলেজের উদ্দেশ্য বের হবে বলে রুম থেকে কলেজ ব্যাগ আনতে যায়। তখন আবার দরজায় খটখটে শব্দ হয়। মানে কেউ এসেছে, সেজন্য রুমে না গিয়ে দরজা খুলতে যায় ইফা। দরজা খুলে সামনে ইজানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আপনি এখন এখানে কেন এসেছেন? ইফা দরজা খুলে দরজায় ইজানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখন এখানে কেন? আব্বার সাথে দেখা করতে আসছেন? সুনাইফার কথা শুনে মুচকি হেসে বলল, অতিথিকে বাইরে দাঁড়িয়ে রাখতে হয়, তাকে ভিতরে যেতে দেবে না? নাকি বাইরে দাঁড় করিয়েই বিদায় দেবে? ইজানের কথায় টনক নড়ে ইফার। জিভে কামড় খেয়ে বলে, আরে বাস, আমি তো বেমালুম ভুলে গেছিলাম। এইটা যদি আম্মায় জানতে পারে তাইলে আমার খবর কইরা ছাড়বে নে। আফনে ভিতরে আহেন। ইফার রিয়াকশন দেখে মনে মনে হাসে ইজান। ইজান ভিতরে এসে শাশুড়িকে সালাম দিয়ে সোফায় আরাম করে বসে। ইফার মা জামাইয়ের জন্য চা করে ইফার হাতে দিয়ে বলে ইজানকে দিয়ে আসতে। ইফা চায়ের কাপ নিয়ে বসার ঘরে আসে। ইজানকে ফোন ঘাঁটতে দেখে কিছু না বলে চাটা টেবিলের উপর রেখে চলে যেতে গেলে ইজানের ডাকে পিছনে ফিরে তাকায়। মিনমিন স্বরে বলে, কিছু কইবেন? ইজান ফোন থেকে চোখ সরিয়ে ইফার দিকে তাকিয়ে বলে, কাছে এসে বসো। ইফা চমকে উঠে বলে, কেন? রোমাঞ্চ করার জন্য। ইজানের কথায় চোখ বড় বড় করে তাকায় বলে, কি হহ, তুমি কি সত্যি সত্যি মনে করলে? আরে পাগলি, চুপচাপ এখানে এসে বসো, আমি মজা করে বলছি। ইফা চুপচাপ এসে ইজানের থেকে খানিকটা দূরত্ব রেখে বসে। সেটা দেখে ইজান কিছু বলে না, পরে ঠিক হয়ে যাবে বলে মনে করে। ইজান একটা প্যাকেট ইফার দিকে এগিয়ে দেয়। প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কি আছে এতে? তুমি খুলে দেখো। ইজানের কথায় প্যাকেটটা হাতে নেয় ইফা। তারপর সেটা খুলে দেখে চেঁচিয়ে বলে, ফোন। আপনি আমার লাইগা ফোন আনছেন এমপি মশাই? আমার কতদিনের শখ আমার একটা ফোন হইব। আমি ইচ্ছা মতো ছবি তুলমু। ইফার চেঁচামেচি শুনে সবাই বসার ঘরে উপস্থিত হয়। সিরাজ মোল্লা মেয়ের কাছে এসে বলেন, বড় আম্মা, এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? জামাই বাবা কি ভাবব?
ইফা উঠে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল মুখে বলে, আব্বা, উনি আমার লাইগা ফোন আনছে। আপনারে অনেক কয়ও আমি একটা ফোন পাই নাই, অথচ উনাকে না বলেই আমি ফোন পেয়ে গেছি। ইফার হাতে নতুন ফোন দেখে মুন্নিও খুশি হয়। তার আব্বার ভয় কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারিনি। সিরাজ মোল্লা কিছু বলেন না। তিনি মেয়ের মুখের হাসির দিকে তাকিয়ে থাকেন। যে মেয়ে বিয়ে করবে না বলে কত কিছুই না করল, আর এখন সামান্য একটা ফোন পেয়ে ইজহানকে মিষ্টি কথা বলছে। ইজহান হালকা পাতলা নাস্তা সেরে মোল্লা বাড়ি থেকে চলে আসে। দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেছে। সবকিছু আর আগের মতো নেয়। ইফা আজ খুব খুশি, কারণ তার ভাই আজ দেশে আসছে। খুশিতে ভাইয়ের জন্য তার প্রিয় খিচুড়ি রান্না করছে, তাও আবার নিজের হাতে। ইফা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে। সময় থেমে থাকে না। সেরকমই তার আর তার এমপি মশাইয়ের সম্পর্কটা অনেকটা গভীর হয়েছে। দুজন এখন রাত জেগে কথা বলে। ইজহান সারাদিনের ক্লান্তি নিয়ে যখন প্রিয়তমার সাথে কথা বলে তখন তার সমস্ত ক্লান্ত মুছে যায়। আজ শেখ পরিবারের সবাই আসবে। ইফা ভাবছে তার ভাইয়ের জন্য আসছে, কিন্তু ইফা এটা জানে না তাকে তার আপন ঠিকানা থেকে চলে যাওয়ার সময় এসে গেছে, যার পাকা কথা বলতে আসছে শেখ পরিবার। ইফা রান্না শেষ করে সবেমাত্র রুমে এসেছিল তখনই বাইরে থেকে গাড়ির আওয়াজ পেয়ে ছুটে আসে। দেখে তাদের বাড়ির সামনে পরপর দুইটা গাড়ি এসে থামে। প্রথম গাড়ি থেকে তার ভাই সোহান নামে, আর পরের গাড়ি থেকে ইজহানের পরিবার। ভাইকে দেখে দুই বোন দৌড়ে আসে। সোহান দুই হাত দিয়ে দু বোনকে আগলে নেয়। তারপর ইফা এবার তার শ্বশুর বাড়ির সবার সাথে কুশল বিনিময় করে, সবাইকে ভিতরে আসতে বলে। সিরাজ মোল্লা শেখ পরিবারের সবাইকে সাদরে গ্রহণ করে ভিতরে নিয়ে আসেন। বসার ঘরে সবাই বসে আছেন। ইফার আম্মা চাচি দুজন সবার জন্য নাস্তা রেডি করছেন। সবাই টুকটাক কথা বলছেন। এমন সময় ইজহানের বাবা বলেন, বেয়াই মশাই, এবার তাহলে ইফা মামুনিকে আমার বাড়ির মেয়ে করে নিয়ে যায়। কি বলেন? সিরাজ মোল্লা খানিকটা হেসে বলেন, আপনাদের বৌমা আপনারা নিয়ে যাবেন, এতে আমি আর কি বা বলতে পারি বেয়াই মশাই। আপনারা যা বলবেন সেটাই হবে। ইফা সবার জন্য পানি নিয়ে আসছিল, ঠিক তখনই এমন কথা শুনে চমকে ওঠে। তাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে অন্য জায়গায়, যেখানে সে কিছুই চেনে না। ইফা এখনো পর্যন্ত তার শ্বশুর বাড়ি যায়নি। পানির গ্লাসগুলো দিয়ে দ্রুত নিজের রুমে ছুটে চলে আসে। ইফার যাওয়ার পানে সকলেই তাকায়। সবাই বুঝতে পারে বাচ্চা মেয়েটা এই বাড়ি যেতে চায় না, কিন্তু এটাই যে প্রকৃতির নিয়ম, এটাই হয়ে আসছে। সবাই খেতে ব্যস্ত, তখন রুমে আসে সোহান। কতগুলো দিন পর বাড়ি আসছে, এসে বোনকে অন্য ঘরে বিদায় দিতে হবে। ইফা যখন বালিশে মুখ গুজে কান্না করছে তখন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সোহান ডেকে ওঠে, ইফু বুড়ি। ভাইয়ের ডাক শুনে কান্না থামিয়ে তাকায়। সোহান বোনের কাছে এগিয়ে এসে বসে। ইফা ভাইকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলে, ভাইয়া, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। সোহান মৃদু স্বরে বলে, আমি জানি তো আমার ইফু বুড়ির খুব কষ্ট হয়, কিন্তু এটাই যে মেয়েদের নিয়তি, সবটা মেনে নিতে হয়। তুই প্লিজ কষ্ট পাস না। তোর যখন ইচ্ছে হবে তুই তখনই চলে আসবি। হ্যাঁ, তুই ঠিক বলছিস সোহান। তোর বোনের যখন ইচ্ছে হবে তখনই আসতে পারবে। খামাকা তাকে কাঁদতে মানা, কারণ তার কান্না কিন্তু একজনের সহ্য হয় না। রুমে ঢুকতে ঢুকতে বলে ইজহান। সোহান মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, কান্না থামা, নইলে তোর এই পাগলা জামাই খেপে যাবে। তখন আর রক্ষী নেই বলে রুম থেকে বেরিয়ে যায় সোহান। ইফার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। দুজন দুজনকে তুই তুকারি করে বলছে। ইনারা কি আগে থেকে পরিচিত?
ইফার চমকানো মুখ দেখে ইজান বলে, মুখটা এমন হুতুম পেঁচার মতো করে রাখছ কেন? ইফা আনমনা হয়ে বলে, আপনি ভাইয়াকে আগে থেকে চেনেন? চিনি তো। কেমনে? আপনাদের কথা শুনে মনে হলো আপনারা হয়তো একই সাথে পড়তেন। ঠিক ধরছ, আমরা দুজন বন্ধু। এখন বলো আমি কি তাহলে বুইড়া হয়ে গেছি? মানে তোমার ভাই যদি হ্যান্ডসাম হয় তাহলে আমি বুইড়া হই কেমনে? ইজানের কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আপনি সেই কথা এখনো মনে রাখছেন? আপনারা দুইটাই বুড়া। বুইড়া বয়সে এসে আমার মতো কচি বাচ্চাকে বিয়ে করছেন বলে চলে যেতে গেলে হেঁচকা টান দিয়ে ইফার কোমর জড়িয়ে ধরে ইজান নাকে নাক ঘষা দিয়ে বলে, আর 2 দিন যান, তারপর তুমি শুধু আমার, আমি শুধু তোমার। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে তুমি থাকবে, আমার মাঝে তুমি থাকবে। তুমি চাইলেও কখনো আলাদা হতে পারবে না। ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, যে কোনো সময়ই হয়ে যেতে পারে। ইফা ইজানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইজান হালকা করে ধরেছিল বিদায় ছুটাতে পেরেছে। ইফা ফ্লোরে তাকিয়ে বলে, দরজা খোলা আছে, এবার আপনি যান। ইজানও কিছু বলে না, মুচকি হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। ইজান চলে যেতেই হাঁফ ছেড়ে বাঁচে ইফা। আজ ইজান ইফার বিয়ে, গ্রামের গণ্যমান্য ব্যক্তির মেয়ের বিয়ে। খুব ধুমধামে শহীদ হচ্ছে। সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারপাশে মানুষ গিজগিজ করছে। কিছুক্ষণ আগে দ্বিতীয়বারের মতো দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন বিদায়ের পালা। ইফা কান্না করতে করতে জ্ঞান হারিয়েছে। এই প্রথম কোনো কনে বিদায়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছে। ইজান বউকে পাজা কোলে তুলে গাড়িতে বসিয়েছে। মোল্লা বাড়ির সবাই আদরের মেয়েকে বিদায় দিয়ে ভেঙে পড়েছে। জ্ঞান ফিরে নিজেকে একটা অচেনা রুমে আবিষ্কার করে ইফা। নিজের দিকে তাকিয়ে দেখে পরনে তার লাল রঙের বেনারসি। ইফার মনে পড়ে যায় কয়েক ঘন্টা আগের কথা। তখনই দরজা খুলে ভিতরে ঢুকে ইজান। ইজানকে দেখে নড়েচড়ে বসে। খাট থেকে নেমে ইজানকে সালাম করার জন্য ঝুঁকে বসে, কিন্তু সালাম করতে পারে না। ইজান করতে দেয় না। বুকের সাথে জড়িয়ে নেয় প্রিয়তমা বউকে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বউ, আজকে তুমি আমার হবে। আজ শুধু তুমি আর আমি, কেউ নেই। ইফা চুপটি করে ইজানের বুকে লেপ্টে আছপ। নীরবতা সম্মতির লক্ষণ দেখে কোলে তুলে নেয় ইফাকে। তারপর বিছানায় শুইয়ে দেয়। অতঃপর দুটি ভালোবাসার মানুষ একে অপরের প্রতি মেতে ওঠে। হারিয়ে যায় ভালোবাসার গহীন অতলে। সব ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক। ইজান ইফা দুজনে সুখে শান্তিতে থাকুক। সমাপ্ত।